এখন বক্তব্য রাখবেন শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়, বিশিষ্ট বক্তা, লেখক, রামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতা গবেষণামূলক চর্চায় রত। বক্তব্য রাখছেন শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। রামকৃষ্ণ সারদা সেবা সংঘ, রাধানগর। আমি হয়তো আপনাদের কাছে অনেকের পরিচিত, অনেকে হয়তো আমার পরিচিত নাও হতে পারেন। অনেকবার এখানে এসেছি, 2-3 মাস ছাড়া আগে আসা হতো। বাৎসরিক উৎসবে আগে এসেছি, প্রায় এবারে বোধহয় 4-5 মাস পরে আসা হলো। এই ভক্ত সম্মেলন শ্যামলবাবুর অনুরোধে সকলকে অ্যাসিমিলেট করা আমার যেন কর্তব্যের মধ্যে পড়ে যায়। প্রতি বছরই ওনাকে এটা অর্গানাইজ করে দিতে হয়। এবারের সাবজেক্টটা উনি নিজেই ঠিক করে দিয়েছেন, গিরিশ ঘোষ ও শ্রীরামকৃষ্ণ। আজকে সকালে গিরিশ মঞ্চে একটি অনুষ্ঠান ছিল, সেটা নিবেদিতার উপরে। এতক্ষণ সকাল থেকে অনেকগুলো বক্তৃতা আপনারা শুনেছেন, গান শুনেছেন। এরপরে একটা নতুন জিনিস আপনাদের জন্য অপেক্ষা করবে, বিনোদিনীর উপরে একটি আবৃত্তি। তারপরে আপনাদের সকলের প্রিয় রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি আসছেন। একটু আগে আমাকে মেসেজ করেছেন, উনি অল্পক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। আমি চেষ্টা করব অনেকটা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার। গিরিশ ঘোষ 1844 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি যার জন্ম বাগবাজারে। মা রায়মণি দেবী আর বাবা নীলমণি বাবুর অষ্টম গর্ভের সন্তান। 12টি সন্তানের মধ্যে অষ্টম গর্ভের সন্তান। ভগবান শ্রীরামকৃষ্ণ আসবেন বলেই বোধহয় এই মানুষটি অপেক্ষায় ছিলেন। জীবনে হেন অপরাধমূলক কাজ নেই যে যিনি করেননি। অনেকে বলেন বাগবাজারের দোর্দণ্ড প্রতাপশীল, মদো মাতাল, দুশ্চরিত্রের অধিষ্ঠাতা, তার নাম গিরিশ ঘোষ। তিনি নিজেও মাঝে মধ্যে বলে বসতেন, আমি বাগবাজারের গিরিশ ঘোষ। এই গিরিশ ঘোষ এই লম্পট চরিত্র, তার যে বিভিন্ন দিকে তার অসামাজিক দিকগুলোকে আমরা খুঁজে পাই, আসলে এর পেছনেও অসাধারণ কিছু কাহিনী লুকিয়ে রয়েছে। গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার পরে, সেটা 1884 খ্রিস্টাব্দে তার সাথে প্রথম আলাপচারিতা হয়, কিন্তু 21শে সেপ্টেম্বর তার প্রথম যে নাটকটি শ্রীরামকৃষ্ণদেব দেখতে গিয়েছিলেন, চৈতন্য লীলা। কিন্তু 1877 খ্রিস্টাব্দে দীননাথ বসুর বাড়িতে বাগবাজারের চৌমাথার মোড়ে বসে বসে রঙ্গ দেখছিলেন। একটা পাগল লোক যাচ্ছে, তাকে সবাই ফলো করছে, কিছু তার গৃহী ভক্তরা। সেখানে গিয়ে একবার উৎসুক হয়ে গিয়ে পৌঁছেছিলেন গিরিশ ঘোষও। তার সাথে ছিলেন শিশির ঘোষ, যিনি যুগান্তর অমৃতবাজার পত্রিকার যিনি কর্ণধার, মতিলাল ঘোষের ভাই। তারা গিয়ে দেখলেন ঠাকুর বলছেন সন্ধে হয়েছে, 2-3বার বলছেন সন্ধে হয়েছে। একজন এসে সেজটা জেলে দিচ্ছেন, তখনও বলছেন সন্ধে হয়েছে। ন্যাকা, কিছু জানে না। গিরিশ ঘোষ শিশির ঘোষের সাথে মন্তব্য করছেন যে দেখতে পাচ্ছে সে জ্বালা হচ্ছে, এরপরেও বলছে সন্ধে হয়েছে। এই গিরিশ ঘোষ শিশির ঘোষকে নিয়ে বলরাম বসুর বাড়ি 1881 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, যার সাথে শ্রীরামকৃষ্ণদেবের আলাপ ঘটে, তার জ্যাঠতো ভাই হরিবল্লভ বসু বাড়িটা কিনে 1774 খ্রিস্টাব্দে বাড়িটা তৈরি হয়। 1872 খ্রিস্টাব্দে বাড়িটা কিনেছিলেন
হরিবল্লভ বসু মহাশয়। তার পুত্র সন্তান ছিল না, তাই বলরাম বসুকে সেটি দান করেছিলেন তিনি ঠাকুরমুখী, সুলভ সমাচারে তার খবর শুনেছেন, তাকে দেখার আগ্রহ, তাকে দেখে মনে আনন্দে তার প্রতীক্ষায় দিন গড়ছেন, তার সেবায় আত্মনিয়োগ করবেন। হরিবল্লভ বসু পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছেন, রামকৃষ্ণদেব তার বাড়িতে আসছেন, বলরাম বসুর বাড়িতে। গিরিশ ঘোষ আবার এসেছেন, ঠাকুর নিজে নিজে বলছেন, কে গো তোমরা এসেছো? ঢং নয় কিন্তু, আমি কিন্তু ঢং করছি না, আমি কিন্তু ঢং করছি না, আমি কিন্তু ঢং করছি না। সেদিনের কথাগুলো তাদের স্মরণ করে দিচ্ছেন। সেখানে বৈরাগী একজন গান করছেন, সে গান শুনছেন সকলে। গিরিশ ঘোষ নিজের সম্বিত ফিরে পাচ্ছেন। এই মানুষটা জানলো কী করে সেদিন তাকে ঢং আছে কিনা বলেছিলাম। সেইখানে গিরিশ ঘোষকে শ্রীরামকৃষ্ণদেবের চিনতে ভুল হয়নি, কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজে বলেছেন, ভক্তমালিকাতে রয়েছে যে গিরিশচন্দ্র ঘোষকে আমি অনেক আগেই দেখেছি, মায়ের ওখানে এসেছেন। এ ভক্ত ভৈরব, এর কোমরে পিছে রূপোর পাছা, তার সাথে এক হাতে সুরার বোতল, আর এক হাতে তার সুরার পাত্র, গলায় মালা, খালি গায়ে, অর্ধলগ্ন অবস্থায় ঘুরে ঘুরে আসলো আমার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? বললো, আমি তো তোমার সঙ্গী, তোমাকে সঙ্গ দিতেই তো মা আমায় পাঠিয়েছেন। হঠাৎ দেখলাম সে এসে আমার কোলে বসে গেল, বসে কোন অজান্তে সে আমার মনতে মিলিয়ে গেল। আর যখন গিরিশ ঘোষ আসলো আমার জীবনে, তখন বুঝলাম মা আমাকে স্বয়ং দেখিয়ে দিয়েছিলেন ও আসবে আমার জীবনে। এই শ্রীরামকৃষ্ণদেবের জীবনের শেষ থেকে একটু শুরু করি। স্বামী বিশুদ্ধাত্মানন্দজি তিনি কাশীতে গেছেন। গিরিশ ঘোষ ভীষণ রোগে ভুগছেন, অসুস্থ। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তাকে একদম গুরু ভাইদের মতো সেবা করছেন। সন্ন্যাসী না হলেও যার ঠাকুরের উপরে পাঁচশিকে পাঁচশে না বিশ্বাস, তাকে তারা সেবা করার সুযোগ পেয়েছে। বিশুদ্ধাত্মানন্দজি দূর থেকে আসছেন, গিরিশ ঘোষ দেখতে পাচ্ছেন। তিনি বলছেন, আয় আয় আয়, তুই তো কারি করে কথা বলতেন, দেখে যা। শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে হবে না, তাকে চিনতে হবে না, আমায় দেখ আর শ্রীরামকৃষ্ণদেবকে চিনে নে। কি ছিলাম, কি করে দিয়ে গেছে, দেবতা করে দিয়ে গেছে, ভগবান করে দিয়ে গেছেন। দাবড়ে ভয় দেখিয়ে নয়, ভালোবাসায় আমাকে দেবতা করে দিয়ে গেছেন। যদি জানতাম এই মানুষটা আমার জীবনে আবর্জনা পরিষ্কারের মতো একটা ডাস্টবিন হয়ে আসবে, তাহলে আরো আরো পাপ অন্যায় করে রেখে যেতাম। তিনি যে দেবতা আমার জীবনে আসবেন, এটা আমি নিশ্চিত ছিলাম। এই গিরিশ ঘোষ জীবনের প্রথম দিকে তার যে জীবনের প্রতি মুহূর্তে তার বিপদ একটির পর একটি এসেছে, তার লম্পট চরিত্রে পরিণত হওয়ার পেছনে একটা ইতিহাস রয়েছে। শেলি একটা অসাধারণ কথা লিখছেন, বিখ্যাত দার্শনিক। শেলির একটা বিখ্যাত লাইন গিরিশ ঘোষের খুব পছন্দ। গিরিশ ঘোষ লেখাপড়া খুব একটা ভালো শিখেনি, শ্রীরামকৃষ্ণদেবের মতনই। প্রথমে তিনি ভর্তি হয়েছিলেন পাড়ার একটা স্কুলে, তারপরে কিছুদিন ওরিয়েন্ট সেমিনারি, যেটি রবীন্দ্র সরণির উপরে, তারপরে হিন্দু হেয়ার, পাস করতে পারছেন, একটার থেকে একটা তাড়িয়ে দিচ্ছে। তারপরে অবশেষে ঢুকলেন পাকপাড়াতে একটা স্কুলে, সেখানেও ম্যাট্রিক ফেল করে গেলেন। দূর, পড়াশোনার করব না। কি করবেন? বিভিন্ন পত্রিকা, নিজের ভিতরে অগাধ জ্ঞান, সেই জ্ঞানকে এশিয়াটিক সোসাইটিতে গিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, ইংরেজি পত্রিকা পড়তে পড়তে তার জ্ঞানের সম্ভার, সে তো হবেই। শ্রীরামকৃষ্ণদেব যে তাকে চয়েস করেছে, বলছেন গান লেখার আগেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সে গান আমি জানতাম ও কি লিখেছে। এহেন গিরিশ ঘোষ, স্বামী সুবোধানন্দজি বলছেন একসাথে তিনজনকে বসিয়ে দিয়েছেন। একটু আগে মহারাজ বলছিলেন না স্মরণে একসাথে তিনটে কাজ করা যায় কিনা, গিরিশ ঘোষ পারতেন। তিনটে মানুষকে বসিয়ে দিয়েছেন, তিনটে নাটক লেখা হচ্ছে। একজনের কাছে একটা ডায়লগ বলছেন, সেকেন্ডের কাছে চলে যাচ্ছেন, সে আবার লিখছে তার তৃতীয়। প্রত্যেকে পেন্সিল ব্যবহার করতে বলতেন। প্রথম যে লিখছিল সে কোনো এক কারণে ভুলে গেছে লিখতে, ওইখানটা কি বললেন আর একবার বলুন। বলে, তোমার যখন সময় হবে আমি আবার আসবো তোমার কাছে।
ওদেরগুলো শেষ করে আছি, এখন ওই ভাবে আছি, ওই ভাবটা শেষ করে তারপর তোমার কাছে আসবো। তারপরে বললেন আমি আর এখন পেছনের ভাবে যেতে পারবো না, তুমি ডট ডট দিয়ে রেখে দাও, আমি ওটা ঠিক করে দেবো। এই গিরিশ ঘোষ এক রাতের মধ্যে সীতার বনবাস নাটকটা লিখে ফেললেন। কপালকুণ্ডলা নাটকটা রাধাকান্ত দেবের বাড়িতে 1774 খ্রিস্টাব্দে 10ই মার্চ অভিনয় হবে। সব ঠিকঠাক হয়ে গেল, অভিনয় করতে গেছেন, ড্রেস সমস্ত কিছু রেডি হচ্ছে, হঠাৎ দেখা গেল পাণ্ডুলিপিটা পাওয়া যাচ্ছে না। কপালকুণ্ডলা যে লিখেছেন উনি গিরিশ ঘোষ, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ 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 খোঁজ, বললো অ্যানাউন্স করে দাও নাটক দেরিতে শুরু হবে। গিরিশ ঘোষ 3 ঘন্টার মধ্যে কপালকুণ্ডলা নাটককে আবার তিনি পাণ্ডুলিপি রচনা করলেন, রচনা করে সে নাটক মঞ্চস্থ হলো। গ্রে হ্যালিস, বিখ্যাত একজন দার্শনিক বিদেশি, তিনি বলছেন গিরিশ ঘোষের প্রায়, আমরা জানি আমার পড়াশোনা অনুযায়ী প্রায় 79টা তার নাটক আছে তার জীবনে, কবিতা রয়েছে অন্তত 175-এর মতো। সেই গিরিশ ঘোষ, হ্যালিস বলছে যদি এর সমস্ত রচনাগুলো 4000 পৃষ্ঠার মধ্যে অনুবাদ হয়ে রয়েছে, অতুল ঘোষ তার বড় ভাই তার জীবিতকালেই 1893 সাল থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে 7 খণ্ডে তার জীবনী রচনা করে দিয়েছিলেন। তার ছেলে দানিবাবু, যাকে বলা হয় সুরেন্দ্রনাথ ঘোষ, তিনি পরবর্তীকালে 10টি খণ্ডে রচনাবলী বার করেন। সাহিত্য সংসদ থেকে আরও রচনাবলী বেরোয়, নাটক 40টা 4000 পৃষ্ঠার মধ্যে একটা বিখ্যাত সংস্করণ বেরোয়। ওই গ্রে হ্যালি বলছেন যদি গিরিশ ঘোষের সমস্ত রচনা সমগ্র একত্রিত করে রচনা আমাদের সামনে উপস্থিত হতো, তার যে জ্ঞানের প্রতিভা, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর তারা অনেক পেছনে থাকতেন। এহেন গিরিশ ঘোষ ঠাকুরের সাথে কি সম্পর্ক সেটা একটু বলা দরকার। যেটি বলছিলাম 21শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেব মহেন্দ্র মুখুজ্জের গমকলে হাতিবাগানে গিয়ে পৌঁছেছেন। গিরিশ ঘোষ নাকি নাটক করছে স্টার থিয়েটার 68 বিডন স্ট্রিট, এই স্টার থিয়েটার নয় কিন্তু, যেটা এখন বিডন স্ট্রিটে পোস্ট অফিস রয়েছে ওইখানে স্টার থিয়েটারটা ছিল, 68 বিডন স্ট্রিট। সেখানে তিনি স্টার থিয়েটারে অভিনয় করবে। তখনকার দিনে মেয়েরা, ছেলেরাই মেয়েদের চরিত্রে অভিনয় করত। তখনকার দিনে গিরিশ ঘোষই প্রথম শুরু করলেন বার বনিতাদের নিয়ে মেয়েদের অভিনয়ে নাটক করা। পদ্মা দেবী, ভীমলতা, বিহারীলতা, বিনোদিনী, এদেরকে নিয়ে নাটক শুরু করেছিলেন। হেমচন্দ্র মৈত্র রাস্তার ওপাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন স্টার থিয়েটারের উপর পাশ দিয়ে, একজন জিজ্ঞাসা করছেন স্টার থিয়েটারটা কোথায় বলতে পারেন? বলছে স্টার থিয়েটার, নাকটা এইভাবে উঁচিয়ে, জানি না, জান। এত ঘৃণা নাট্য জগতে গিরিশ ঘোষ ওই বারবনিতাদের দিয়ে নাটক করছেন, সেখানে নাম করলো আমার আজকে দিনটাই বাজে যাবে। হেমচন্দ্র মৈত্র ভাবলো, একটু এগিয়ে গেল, গিয়ে ভাবলো দূর, আমি তো লোকটাকে মিথ্যে কথা বললাম, স্টার থিয়েটার কোথায় আমি জানি, কিন্তু আমি বলে ফেললাম আমি জানি না, জান, এইসব বলে ফেললাম। আবার ব্যাক করে এলেন, ওদের বললেন আপনারা কি জিজ্ঞাসা করছিলেন? তখন বলল স্টার থিয়েটার, স্টার থিয়েটারটা কোথায়? আমরা স্টার থিয়েটারে নাটক দেখতে যাচ্ছি। বলছে আমি জানি কিন্তু বলবো না। বলে সেই জন্য আমাদের ডাকলেন? এই রকম অবস্থা। বিদ্যাসাগর মশাইও সেখানে নাটক দেখতে গেছেন এবং গিরিশ ঘোষের ওই বিখ্যাত ম্যাকবেথ নাটক, তার ভয়ঙ্কর চরিত্রে অভিনয় দেখে গিরিশ ঘোষকে জুতো ছেড়ে মেরেছিলেন বিদ্যাসাগর। গিরিশ ঘোষ সেটাকে আশীর্বাদ স্বরূপ বলেছিলেন, যেই আমাকে এই জুতোটি ছুঁড়ে থাকো, আমার আসল চরিত্রে অভিনয় করার জন্য তোমরা আমাকে পুরস্কৃত করলে, সারা জীবন জুতো আমার মাথায় থাকবে, আমি তাকে সযত্নে গচ্ছিত রাখব। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে সাক্ষাৎ হওয়ার পর মাত্র 1.5 বছর, 1884 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর প্রথম ঠাকুরের সাথে সাক্ষাৎ হচ্ছে।
সাক্ষাৎ হয়ে মহেন্দ্র মুখার্জির ওই গমকল থেকে, রাজবল্লভপাড়ায় বাড়ি, মহেন্দ্র মুখার্জির গমকলে গিয়ে ঠাকুর বসেছেন। হ্যাঁ গো, রাত থিয়েটারে যাবো, গিরিশ নাকি ভালো নাটক করছে, দেখবো। গিয়ে পৌঁছেছেন, গিরিশ ঘোষকে খবর দিয়ে এলো। মহেন্দ্র মুখার্জি নিজে গিয়ে খবর দিলেন, নেমে আসলেন গিরিশ ঘোষ। শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক জগতের মানুষ, তিনি আমার নাটক দেখতে এসেছেন। মতো মাতাল গিরিশ ঘোষ বারবণিতাদের দিয়ে নাটক করছে, বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির সবাই আমাকে বার্ত করে দিয়েছে, আর রামকৃষ্ণ পরমহংসদেব আমার নাটক দেখতে এসছে। গিরিশ ঘোষ কেন, ঠাকুরের এটা নিয়ম ছিল, যাকে প্রথম দেখবে তাকে একটা প্রণাম করবে। হাত তুলে নমস্কার করেছেন, প্রথমে মাথা নিচু করে। গিরিশ ঘোষও তাকে প্রত্যুত্তর দিয়ে একটু নিচু হলেন। ঠাকুর আরও নিচু হয়ে আরেকটি প্রণাম করলেন। গিরিশ ঘোষ আরও একটু নত হলেন। শ্রীরামকৃষ্ণদেব একবারে নিচে তার চরণতলে তাকে শেষ প্রণতিতে দেখালেন। গিরিশ ঘোষের থেকে সংখ্যা একটি বেশি প্রণাম করলেন এবং সেই প্রণাম মন্ত্রে গিরিশ ঘোষকে তিনি জয় করলেন। এই গিরিশ ঘোষের প্রথম নাটক দেখলেন, বললেন অপরদের পয়সা লাগবে, শ্রীরামকৃষ্ণদেবের পয়সা লাগবে না। মাস্টারমশাই সঙ্গে ছিলেন, তাকে বক্সে বসিয়ে চৈতন্যলীলা দেখা হলো। বিনোদিনীর সাথে যে কাহিনীকলাপ, প্রথম তাকে চৈতন্য দান করলেন। ভাবজগতের মানুষ, নাট্যজগতের বারবণিদাতের কৃপা করলেন শ্রীরামকৃষ্ণদেব। নলিনী চট্টোপাধ্যায় বিখ্যাত পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজের। তার একটা অসাধারণ বই রয়েছে, বইটির নাম শ্রীরামকৃষ্ণ ও বাংলার নাট্যমঞ্চ। সেখানে তিনি লিখছেন, ভারতবর্ষের অনেক মানুষেরা ধর্মজগতে প্রবেশ করে, ঈশ্বরকে বিশ্বাস করে এবং ঈশ্বর যে মানুষের জীবনে তাদের কার্যক্ষেত্রেও পৌঁছে যায়। শ্রীরামকৃষ্ণদেব এমন একটি মানুষ, তিনি নাট্য জগৎকে, যারা অচ্যুত সমাজের, যারা সমাজকে শিক্ষা দেয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাদেরকে বললেন লোকশিক্ষা হয় এর দ্বারা। গিরিশ ঘোষকে বলেছিলেন নাটক জীবনে ছিল না, এতে লোকশিক্ষা হয়। আজকে গ্রামে গঞ্জে নাটক হয়, থিয়েটার হয়, দেখবেন প্রত্যেকের পেন্ট যেখানে তৈরি হয় বা নাটকের গ্রুপ যেখানে গিয়ে পৌঁছে যায়, তাদের একটি দেবতা থাকে, সেই ছবিটি থাকে, তার নাম শ্রীরামকৃষ্ণ। সেটিকে সঙ্গে নিয়েই যাত্রার দলেরা ঘুরে বেড়ায়। আসলে নলিনী চট্টোপাধ্যায় লিখছেন যে নাট্য জগতের এই নতুন দেবতাটির নাম শ্রীরামকৃষ্ণ, অপাঙ্ক্তেয়। সমাজ পরিত্যক্ত মানুষ যারা নাট্যকর্মী হিসাবে, বারবণিতারা যারা নাটকের জগতে ঘোরাফেরা করেন, তাদেরকে একটা মর্যাদা দেওয়ার জন্য একটা দেবতার প্রয়োজন ছিল। সে দেবতার নাম শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণ তার জীবনে গিরিশ ঘোষের 5টা নাটক দেখেছেন। প্রথম নাটক চৈতন্যলীলা, 21শে সেপ্টেম্বর 1884। দ্বিতীয় নাটক দেখলেন ওই বছরেই 14ই ডিসেম্বর, প্রহ্লাদ চরিত্র। তৃতীয় নাটক নিমাই সন্ন্যাস, 28শে জানুয়ারি 1885 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি বিষকেতু তার পঞ্চম নাটক, সেটি বিল্বমঙ্গল। সে নাটকটি তিনি দেখলেন কবে? মার্চ মাসে 1805। এই 5টি নাটক দেখেছেন, কিন্তু মা নিবেদিতা তার অনেক নাটক দেখেছেন। এই গিরিশ ঘোষ তার অধিকাংশ নাটকগুলি দেখা যাবে যে 79টি নাটকের মধ্যে অধিকাংশ নাটক শ্রীরামকৃষ্ণদেব জীবনে তার আসার পরে। এই শ্রীরামকৃষ্ণদেবকে গিরিশ ঘোষের জীবনে দেখব। তার জীবন যখন তিল তিল করে, 10 বছর বয়সে তার প্রথম দাদা মারা যায়, 11 বছর বয়সে তার মা মারা যায় লাস্ট সন্তানটি প্রসব করতে গিয়ে, বাবা মারা যায় 13 বছর বয়সে, দিদি মারা যায় 14 বছর বয়সে, 23 বছর বয়সে প্রথম স্ত্রী মারা যায়, তার আগের বছর তার প্রথম সন্তানটি মারা যায়, 15 বছর বয়সে গিরিশ ঘোষের বিয়ে হয়েছিল প্রমোদিনী দেবীর সাথে, তিনি মারা যান। 1872 খ্রিস্টাব্দে তার স্ত্রী চলে যায়। অবশেষে আমরা দেখব 1876 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় বিয়ে করেন সুরত দেবীকে। এই সুরত দেবীকে বিয়ে করার পরে তার পরে একটি ভীষণভাবে অসুখ হয়। সেই অসুখে তিনি মৃত্যুমুখে প্রায় পতিত। মা কাকে বলে, বাবা কাকে বলে ভুলে গেছেন। মদমত্ত মাতাল গিরিশ ঘোষ তিনি হঠাৎ স্বপ্ন দেখলেন, মা মা করে যাচ্ছেন। আমাদের অসুস্থ হলেই যে কোনো মানুষ বিশ্বাস করি না করি, মা মা বলে ডাকাটা একটা স্বাভাবিক, যন্ত্রণা জ্বালায় জুড়াবার জন্য।
হঠাৎ দেখলেন একটা মা মূর্তি তার সামনে এসে কাপড় ঘোমটা দিয়ে কি একটা মহামন্ত্রের মতো, একটা মহাপ্রসাদের মতো তার মুখে গুজে দিল। গিরিশ ঘোষ সকাল থেকে সুস্থ হয়ে গেলেন। সেই মাকে খুঁজে বেরিয়েছিলেন বেশ কয়েক বছর ধরে। অবশেষে 1891 খ্রিস্টাব্দের জয়রামবাটিতে গেছেন স্বামী নিরঞ্জনানন্দজিকে সাথে নিয়ে। মায়ের দর্শন করবেন, মায়ের দর্শন করবেন। মাকে দর্শন করলেন অনেকবার। বলরাম বসুর বাড়ি 13 নম্বর বোসপাড়া লেনে থাকতেন গিরিশ ঘোষ। সেখান থেকে বলরাম বসুর বাড়ি ছাদ থেকে দেখা যায় মা ওখানে অনেকবার বসবাস করেছেন, কিন্তু মাকে দেখেছেন ঘোমটা অবস্থায়, কখনো সামনাসামনি দেখার সুযোগ ঘটেনি। নরেন দত্তও তো কখনো দেখতে পাননি, তার পাটি ছাড়া কখনো মুখমণ্ডলকে দেখার সুযোগ তো ঘটেনি। সেই গিরিশ ঘোষ মাকে যখন প্রথম জয়রামবাটিতে গিয়ে দেখলেন, দেখে পাটায় প্রণাম করে যখন মুখশ্রীটা দেখতে পেলেন, দেখে চিৎকার করে উঠলেন, মা তুমি? আমার জীবনের যিনি প্রাণ সঞ্চার করেছিলেন অসুস্থ অবস্থায়, তুমি সেই মা? বললো হ্যাঁ আমি সেই মা। মা স্বীকার করলেন, বললেন আমি পাতানময় নয়, সংঘ জননী মা নয়, গুরুপত্নী নয়, সত্য জননী। শ্রী শ্রী মা তার কাছে দেখা দিলেন। বাড়িতে সবাই রাগাত, অত্যাচার অবিচার বিধ্বংসী হয়ে গেছেন। বাড়ির একের পর এক মৃত্যু মিছিল দেখতে দেখতে জীবন বিতঃসদ্য হয়ে গেছে। অনেকগুলি বোনের মধ্যে কৃষ্ণ কিশোরী তার অভিভাবকের মধ্যে ছিল, মা বাবা কেউ নেই তো। কৃষ্ণ কিশোরী উপরে একদিন গিরিশ ঘুমোচ্ছে, পাড়ার ছেলেরা বললো এর যদি ধর্মে মতিগতি হয় দুর্গাপুজোর আগে একটা দুর্গা মূর্তি তার বাড়ির সামনে রেখে গেল। বিশাল বড় দুর্গা দালান বাড়ি, তার সামনে ওই দুর্গা মূর্তি একটি তৈরি করে পুজোর আগে আগে বাড়ির সামনে রেখে গেল। গিরিশ ঘোষ উপর থেকে খবর পাচ্ছে, দিদি বলছে আরে দুর্গা মায়ের পুজো করতে হবে, বাড়িতে পাড়া ছেলেরা দিয়ে গেল। গিরিশ ঘোষ উপর থেকে তপ্ত রাগ ডাল চোখ অবস্থায় নিচে নেমে এলেন। একটা কুঠার হস্তে দেবী দুর্গার মূর্তিটাকে কেটে টুকরো টুকরো করে দিয়ে ছড়িয়ে দিলেন চতুর্দিকে। ছড়িয়ে দিলেন না, শুধু ভাবলেন ছড়িয়ে দেওয়ার পর তা যদি গুড়িয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেন, তাও নয়, মাটির গর্ত করে তার মধ্যে পুঁতে দিয়ে বললেন তুমি আমার জীবনকে অশান্ত থেকে অশান্ততর করেছ, তোমার আমার বাড়িতে ঠাঁই নেই, আমার হৃদয়ে ঠাঁই নেই। কৃষ্ণ কিশোরী বললেন মা আমার ভাইটাকে ক্ষমা করে দিও, জীবনে যদি কখনো সময় আসে আমি তোমায় 4 বছর পর পর পুজো করব। গিরিশ ঘোষ বাধ্য হয়েছিলেন 1907 খ্রিস্টাব্দের পরে জ্যান্ত দুর্গা মাকে নিয়ে গিয়ে পুজো করেছিলেন। পরবর্তীকালে তার স্তম্ভিত ফেরার পরে এই গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত নাটকে ঠান করে নিয়েছেন। আমরা যদি নসিরাম নাটক দেখি, তার যদি একটার পর একটা নাটক দেখি, কালা পাহাড়, বিল্লমঙ্গল ঠাকুর নিজে তাকে বলেছেন এইভাবে তৈরি করো, নাটক তৈরি করেছেন। নসিরাম, তারপরে পূর্ণচন্দ্র, একটির পর একটা নাটকের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিকতা ব্যাকুলতা সেগুলি ফুটে উঠেছে। শ্রীরামকৃষ্ণদেবই যেন তার সাথে সমস্ত শক্তির সঞ্চার। এই শ্রীরামকৃষ্ণদেব তার কাছে যখন অনেকে পাড়ার লোকেরা আসতেন, গিরিশ ঘোষের প্রতিভা সম্পর্কে তার অনেক জ্ঞান। তিনি একজনকে জিজ্ঞাসা করছেন তুমি কোথায় থাকো? বলছে বাগবাজারে। গিরিশ ঘোষের নাম শুনেছ? গিরিশ ঘোষকে চেনো? ও ওই মাতালটা তো। কি বললে? মাতাল? তোমরা তার মদ খাওয়াটাই দেখলে? যার এত প্রতিভা, এত গান, এত রচনা, এত নাটক, সেগুলো চোখে পড়লো না, তার মদ খাওয়াটাই দেখলো, তার প্রতিভাটা তোমরা দেখলে না গো। সে অবাক হয়ে গেল। গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণদেবকে যখন তখন দেখেছেন, পৌঁছেছেন। চৈতন্যলীলা নাটক নয়, নিমাই সন্ন্যাস নাটক, যেটি 1885 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি মঞ্চস্থ হয়। সেই নাটকটি দেখার পরে ওই কলাশিল্পী যারা কুলকুশলী তাদের সামনে শ্রীরামকৃষ্ণদেবকে আত্মীয় স্বজন মিলে তাকে বসিয়ে খাওয়াচ্ছিলেন। হঠাৎ মত্ত অবস্থায় এসে তার আনন্দের সীমানায় ঠাকুর এসেছেন। ঠাকুরকে কি চাইব খুঁজে পাচ্ছিলেন না, চেয়ে বসলেন তুমি আমার সন্তান হয়ে আসবে?
ঠাকুর বললেন দুঃশালা, ঠাকুর যেমন মজা করেন, দুঃশালা আমার বয়ে গেছে তোর সন্তান হয়ে আসতে, আমি ব্রাহ্মণের সন্তান, আমার বাপ 14 পুরুষ কত পুণ্যবান। তিনি মদের ঘোরে তুমি ভণ্ড, ঠাকুরকে যাই তাই করে অপমান করলেন। সকলে খুব কষ্ট পেলেন যারা অন্যান্য শিল্পীরা ছিলেন। ঠাকুরকে জোর করে খাওয়ার পাত থেকে তুলে দিলেন। অভুক্ত অবস্থায় ঠাকুর উঠলেন, উঠে বললেন, গিরিশ এমন সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি 1.5খানা খাইয়ে তুলে দিলি রে। রামলাল আরও অন্যান্য যারা ছিল, বলেছিলাম না মদো মাতাল কখন কি করে বসে, ঠিক এলে, আসতে নিষেধ করছিলাম, এলে তো হলো তো। ফিরে গেলেন, না না গিরিশ নিশ্চয়ই কষ্ট পাবে। দক্ষিণেশ্বরে ফিরে গেছেন। তার পরের দিনে সকালবেলা ভাবছে, সবাই আলোচনা করছে, গিরিশ ঘোষ কালকে চরম অপমান করেছেন। এদিকে গিরিশের বাড়িতেও কিন্তু চরম অশান্তি। তুমি একটা পাপী পাষণ্ড, ঠাকুরের মতো মানুষ কৃপা করে তোমার নাটক দেখতে এসেছে, আর তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিলে খেতে না দিয়ে। তুমি খালি অপমান করনি, আমাদের সকলের হয়ে অপমান করেছো। তোমাকে আমরা সহ্য করতে পারবো না, তোমার সাথে আমরা কেউ থাকবো না। এরকম যার গিরিশ ঘোষের প্রতি ব্যবহার করছেন যখন সকলে, গিরিশ ঘোষও দুশ্চিন্তায় ঘুমে, মদের ঘোর যখন কেটেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে শ্রীরামকৃষ্ণদেব অতখানি পাষণ্ড নয়, আমি যত অত্যাচারই করি শ্রীরামকৃষ্ণদেব আমার কাছে আসবেন, আমাকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। যদি না হয় তিনি অবতার হতেই পারেন না, এটা তার বিশ্বাস। তিনি আসলেন। সত্যিই তার পরের দিনে রামদত্ত এসেছেন দক্ষিণেশ্বরে। হ্যাঁ গো রাম, কালকে গিরিশ কি অপমানটাই করলে আমায়, জানো? সবাই আমাকে বলছে আমি গিয়েছিলাম সেদে অপমান নিলাম। তখন বলছেন, চুপ করে রাম থেকে বলছেন, কালীয় দমনের কথা মনে আছে? শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন? কেন আমি বিষ ঢালি? কালীয় দমন বলেছিল, তুমি আমাকে গরল ছাড়া আর কি দিয়েছ যে আমি দেবো? হে প্রভু, তুমি তো আমাকে গরলই দিয়েছ, সেটাই দিয়েছি। গিরিশ ঘোষ আমাকে এরকম ব্যবহার করলে, গিরিশকে তো আপনি ভালো কিছু দেননি, তাই সে তো গরলটাই দেবে। তুমি বলছো তাহলে চলো তোমার গাড়িতেই যায়। রামদত্তের গাড়িতে ছুটলেন আবার। গিরিশ ঘোষের বাড়ি, দরজায় ধাক্কা, ঠাকুরের গলা শুনতে এতটুকু ভুল হয়নি। গিরিশ নিজেকে চিমটি কেটে ভাবছেন আমি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি। নিচে নেমে এলে পা দুটো জড়িয়ে ধরে বললেন, আজ যদি তুমি না আসতে তোমাকে আর কেউ অবতার মানুষ, গিরিশ ঘোষ অবতার রূপে মানবে না, মানতে পারে না। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। মহারাজ এসে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবের পাঁচশিকে পাশানা বিশ্বাস কাশীপুরে রয়েছেন। কাশীপুরে সমস্ত ভক্তরা সেবা করছেন। রামদত্ত ঘর ছাড়াও খাওয়া খরচা দিচ্ছেন। সুরেশ মিস্ত্রি 90 টাকা ভাড়ি ভাড়া দিচ্ছেন। বলরাম বসু কিছু সাহায্য করছেন, মাস্টারমশাই করছেন, অনেকেই করছেন। একদিন রামদত্ত এসে বলছেন অনেক বেশি খরচা হয়েছে, খাতাটা দেখি। হিসাবের খাতাটা খুলে বার করলেন, খুলে বলছেন এত খরচা হলে আমি আর জোগাতে পারবো না। তখন ঠাকুরকে গিয়ে লাটু মহারাজ বলছেন, গিরিশ ঘোষ বলেছে, এই রামদত্ত বলেছেন আর বেশি খরচা দিতে পারবেন না, এইরকম বেহিসেবি খরচ রাখলে। নরেন এসেছে, নরেনকে বলছেন, বাবা তোরা যেখানে নিয়ে যাবি সেখানে থাকবো। এই রামদত্ত যা বলছে আর তো থাকা যাবে না এখানে, তোদের খাওয়া খরচা দিবে না বলছে। সেই সময় গিরিশ ঘোষ ঢুকলেন। লাটু মহারাজ তাকেও বললেন, তাকে খাতাটা খুলে দেখালেন, কি হয়েছে দেখি। খাতাটা খুললেন, গিরিশ ঘোষ দেখে বলছেন, ছেলেরা একটু বেশি খেয়েছে বলে এত তার দেমাগ, দাও খাতাটা। গিরিশ ঘোষের বাগবাজারে বাড়ি যতদিন আছে, প্রতিটা ইট যতদিন আছে, একটা একটা করে ইট খুলে বিক্রি করে দিয়ে সেবার কাজে লাগবে। খাতাটাকে ছিঁড়ে কুচি মাছি ফেরে করে ছুঁড়ে ফেলে দিলেন। ঠাকুর আনন্দে নৃত্য করেছিলেন সেদিনে গিরিশের সেবা মনোবৃত্তি দেখে। এই গিরিশ ঘোষ ঠাকুরের কষ্ট দেখতে পারতেন না। ঠাকুরের যখন ক্যান্সার হয়েছে, অনেকেই দেখতে যাচ্ছেন, গিরিশ ঘোষ খুব কম যেতেন, দূর থেকে দেখে চলে আসতেন। এই কষ্ট সহ্য করতে পারতেন না। একদিন দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ঠাকুর ব্লাড ভমিটিং করছেন, একটা পাত্রে সেগুলো ফেলা হচ্ছে, পুজ রক্তসহ। ওদিকে তাকাচ্ছেন আর গিরিশ ঘোষের দিকে তাকাচ্ছেন। গিরিশ ঘোষকে নিজে বলতেন আগে, আমাকে কে অবতার মানে? এক মোড়াকাটা ডাক্তার রামদত্তের কথা বলে আর মাতাল থিয়েটার করে গিরিশ ঘোষ। ঠাকুর এটা বলতেন। সেই গিরিশ ঘোষ দরজার সামনে দাঁড়িয়ে আছেন, অশ্রুসিক্ত নয়নে শ্রীরামকৃষ্ণদেবের দিকে তাকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষের দিকে তাকিয়ে আছে আর ওই বমির পাত্রটির দিকে তাকিয়ে বলছে, দেখো একে আবার বলে অবতার, কী সব বেরোচ্ছে মুখ দিয়ে, দেখো একে আবার বলে অবতার। গিরিশ ঘোষ বলছেন, ঠিক বলেছেন,
অবতার অবতার অবতার। শুধু মানুষকে মুক্ত করার জন্য পৃথিবীতে শ্রীরামকৃষ্ণদেব আসেননি, এই জগতে পতঙ্গ, কীট, সমস্ত জীব জন্তু, মাছ, জলের পোকা সমস্ত মুক্ত হওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে এসেছেন। এই ভূমিটিক যখন পুকুরের জলে ফেলা হবে তারাও মুক্ত হবে। শ্রীরামকৃষ্ণদেবের এই পাঁচশিকে পাষাণা বিশ্বাস শ্রীরামকৃষ্ণদেব বিশ্বাস করছেন। দুটি শব্দ শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে উচ্চারিত হয়েছে, গিরিশ ঘোষ সে দুটি বলে শেষ করব। বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে প্রতি শনি রবিতে ছুটির দিনে ঠাকুরকে স্মরণবরণ করা হতো। চতুর্দশ স্মরণ সভার মতো মা রয়েছেন, মাস্টারমশাই সহ অন্যান্য পার্ষদরা রয়েছেন, গিরিশ ঘোষ রয়েছেন। সবাই গিরিশ ঘোষকে অনুরোধ করলেন কিছু বলতে, ঠাকুর সম্পর্কে কিছু বলো। গিরিশ ঘোষ বলতে চাইছেন না, তাকে জোর করা হচ্ছে, তিনি বলতে শুরু করলেন। তিনি বলছেন, মাস্টারমশাই বলতেন আমার যে রচনা, যে সমস্ত রচনা আমি তৈরি করেছি এগুলো আমার নয়, শ্রীরামকৃষ্ণদেবের। নরেন বলতো আমার যে জ্ঞান বিচার এগুলো আমার নয়, শ্রীরামকৃষ্ণদেব। আমি যে নাটক লিখেছি, আমার মুখ থেকে যে গান বেরিয়েছে এগুলো আমার নয়, এগুলো সব শ্রীরামকৃষ্ণদেবের। তিনি আমাকে পিতার মতো অভিভাবকত্ব দিয়েছে, মায়ের মতো স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এক বাটি পায়েসকে আমার এঁঠোটাকে খেয়ে পরিষ্কার করে দিয়েছেন। এই শ্রীরামকৃষ্ণদেবকে কি স্মরণ করব? সপ্তদশ অধিবেশন 15ই আগস্ট 1897। গিরিশ ঘোষকে আবার অনুরোধ করা হয়েছে বলরাম বসুর বাড়িতে স্মরণ সভাতে ঠাকুর সম্পর্কে বলতে উঠে বলছেন, এই মানুষটিকে অবতার বলে পুজো করা যায়, দেবতা রূপে তার সামনে বসে ধ্যান করা যায়, একে ভালোবাসা যায়, একে জড়িয়ে ধরে আদর করা যায়, কিন্তু এই মানুষটিকে ভুলে থাকাটাই বড় কঠিন। একে ভুলে থাকতে পারবো না, একে ভুলে থাকা যায় না, একে ভুলে থাকাটাই বড় কষ্ট। সকলে ভালো থাকবেন। আমার আলোচনা এখানে শেষ করি।